ফুকুশিমা দাইচি নামটা শুনলেই কেমন যেন একটা প্রাকৃতিক দুর্যোগ আর তার সাথে টেকনোলজির ভয়াবহ বিপর্যয়ের ছবি ভেসে ওঠে, তাই না? চলুন আজ আমরা এই ঘটনাটার গভীরে যাই, দেখি এর প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী ছিল, যা একটা গোটা দেশকে আজ পর্যন্ত দ্বিধাবিভক্ত করে রেখেছে। ভাবুন তো একবার, ইতিহাসের অন্যতম ভয়াবহ একটা নিউক্লিয়ার ডিজাস্টারের প্রায় ১৫ বছর পর জাপান আবার সেই পারমাণবিক শক্তির দিকেই ঝুঁকছে। শুধু তাই না, তারা বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার প্ল্যান্টটা আবার চালু করার প্রস্তুতি নিচ্ছে। ব্যাপারটা একই সাথে বেশ অবাক করার মতো এবং বিতর্কিতও বটে। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, ফুকুশিমার মতো এত বড় একটা বিপর্যয়ের পরেও জাপান কেন আবার এই ঝুঁকিটা নিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, আর তার সাথে বর্তমান পরিস্থিতিটাও মিলিয়ে দেখতে হবে। তো চলুন টাইম মেশিনে করে আমরা ফিরে যাই সেই দিনটায়, ২০১১ সালের ১১ই মার্চ। ঠিক কী এমন ঘটেছিল সেদিন যা এত বড় একটা পারমাণবিক সংকটের জন্ম দিল? এর টাইমলাইনটা দেখলে বোঝা যায় ঘটনাগুলো কত দ্রুত ঘটেছিল। মানে দুপুর ২:৪৬ ভূমিকম্প হলো আর রিয়্যাক্টরগুলো অটোমেটিক্যালি বন্ধও হয়ে গেল। সব ঠিকই ছিল, কিন্তু ১ ঘন্টারও কম সময়ে প্রায় ১৪ মিটার উঁচু একটা বিশাল সুনামি এসে সব হিসাব নিকাশ উল্টে দিল। জরুরি জেনারেটরগুলো সব ডুবে গেল, পাওয়ার সাপ্লাই পুরোপুরি বন্ধ, আর পাওয়ার ছাড়া তো কুলিং সিস্টেম চলবে না। ঠিক এই পয়েন্ট থেকেই আসল সংকটটা শুরু হল। আমরা প্রায়ই এই মেল্টডাউন শব্দটা শুনি, কিন্তু এর আসল মানেটা কি? খুব সহজ করে বললে, যখন চুল্লির কোর ঠান্ডা করার সিস্টেমটা ফেল করে, তখন সেটা এতটাই গরম হয়ে যায় যে ভেতরের পারমাণবিক জ্বালানিটাই গলতে শুরু করে, আর এটাই হলো মেল্টডাউন, যা থেকে মারাত্মক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। ফুকুশিমার ব্যাপারটা আসলে খুবই জটিল ছিল। এটা কোনো একটা সিঙ্গল প্রবলেম ছিল না। ভাবুন, একই সাথে ৩টা রিয়্যাক্টরে মেল্টডাউন করছে, হাইড্রোজেন গ্যাস জমে বিস্ফোরণে বিল্ডিং উড়ে যাচ্ছে, আবার অন্যদিকে ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুলগুলো বিপজ্জনকভাবে গরম হয়ে উঠছে। মানে কর্মীরা একই সাথে অনেকগুলো ভয়ানক ক্রাইসিসের মোকাবিলা করছিল। এই মেল্টডাউনের পর যা ঘটল তার প্রভাব ছিল সুদূরপ্রসারী এবং ভয়ঙ্কর। চলুন এবার এর মানবিক আর পরিবেশগত ক্ষতির দিকটা একটু দেখি। ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইভেন্টের স্কেল বা সংক্ষেপে আইএনএস অনুযায়ী ফুকুশিমা দুর্ঘটনাকে লেভেল 7 হিসেবে ধরা হয়। এটা হলো এই স্কেলের সবচেয়ে সর্বোচ্চ এবং সবচেয়ে মারাত্মক পর্যায়। মানে এটা একটা মেজর অ্যাক্সিডেন্ট বা বড়সড় বিপর্যয়। ইতিহাসে কিন্তু এখন পর্যন্ত মাত্র ২টো দুর্ঘটনাকে এই লেভেল 7 ক্যাটাগরিতে রাখা হয়েছে, চেরনোবিল আর ফুকুশিমা। তবে একটা বড় পার্থক্য আছে। চেরনোবিল হয়েছিল মূলত মানুষের ভুল আর ডিজাইনের সমস্যার কারণে, আর ফুকুশিমার শুরুটা হয়েছিল একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে। কিন্তু ফলাফলের ভয়াবহতার দিক থেকে দুটোই ছিল সর্বোচ্চ পর্যায়ের। এই দুর্ঘটনার মানবিক ক্ষতিটা ছিল অসম্ভব। তেজস্ক্রিয়তার ঝুঁকির কারণে ১,৬৪,০০০-এরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি, চেনা পরিবেশ সবকিছু ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল। যদিও তেজস্ক্রিয়তা ছড়িয়েছিল, সরকারি তথ্য বলছে যে বেশিরভাগ মানুষই তুলনামূলকভাবে কম মাত্রার রেডিয়েশনের সংস্পর্শে এসেছিলেন। কিন্তু আসল ক্ষতিটা করেছিল ভয় আর এই হঠাৎ করে ঘরবাড়ি ছাড়ার মানসিক চাপ। এই প্রভাবটা তেজস্ক্রিয়তার শারীরিক প্রভাবের চেয়েও অনেক বেশি ছিল। আর এটাই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তেজস্ক্রিয়তার সরাসরি শারীরিক ক্ষতির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল এই স্থানান্তরের মানসিক আর সামাজিক প্রভাবটা। নিজের বাড়ি, চেনা জীবন সবকিছু হারানোর যে যন্ত্রণা, তা থেকে সৃষ্ট অসুস্থতার কারণে হাজার হাজার মানুষ মারা যান। এই মৃত্যুগুলোকে বলা হয় পরোক্ষ মৃত্যু। ফুকুশিমার সংকট কিন্তু ২০১১ সালেই থেমে যায়নি। ওই ধ্বংস হয়ে যাওয়া প্ল্যান্টটাকে নিরাপদ করার কাজ এখনও চলছে। আর এটা এক কথায় এক বিশাল এবং যুগের পর যুগ ধরে চলার মতো একটা চ্যালেঞ্জ। আর খরচের কথা যদি বলি, শিওরে ওঠার মতো। এই পুরো ক্লিন আপ আর ক্ষতিপূরণ মিলিয়ে খরচটা দাঁড়িয়েছে প্রায় $১৮০ বিলিয়ন। মানে এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে অর্থনৈতিক ধাক্কাটা ঠিক কতটা বিশাল ছিল। আর সময়, ধারণা করা হচ্ছে এই জায়গাটাকে পুরোপুরি নিরাপদ করতে আরও ৩০ থেকে ৪০ বছর লেগে যাবে। এটা শুধু একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ না, এটা একটা মাল্টি জেনারেশনাল, মানে প্রজন্মের পর প্রজন্মের দায়িত্ব। এই পরিষ্কারতার কাজটা যে কতটা জটিল তা এই রোডম্যাপটা দেখলেই কিছুটা আন্দাজ করা যায়। প্রথমত,
লক্ষ লক্ষ টন দূষিত পানি ম্যানেজ করা, তারপর ভয়ঙ্কর বিপজ্জনক গলিত জ্বালানি বের করে আনা, আর সবশেষে পুরো প্ল্যান্টটাকে ধীরে ধীরে ভেঙে ফেলা। এর প্রত্যেকটা ধাপই একটা বিশাল টেকনিক্যাল চ্যালেঞ্জ। বেশ, এবার চলুন বর্তমান পরিস্থিতিতে ফিরে আসা যাক, যা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম। এত বড় একটা বিপর্যয়ের পরেও কেন জাপান আবার পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে? দেখুন, ফুকুশিমা জাপানের এনার্জি সেক্টরকে একেবারে বদলে দিয়েছে। দুর্ঘটনার আগে যেখানে ৫৪টা রিয়্যাক্টর থেকে দেশের প্রায় ৩০% বিদ্যুৎ আসত, সেখানে এখন চালু আছে মাত্র ১৪টা। মানে নিউক্লিয়ার শক্তির ওপর নির্ভরতা নাটকীয়ভাবে কমে গেছে। সরকারের যুক্তিটা হলো, জাপানের মতো একটা দেশের জন্য এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা একটা বিরাট ব্যাপার। তাছাড়াও ক্লাইমেট চেঞ্জের লক্ষ্য পূরণ করতে হলে কার্বন ফ্রি এনার্জি সোর্স হিসেবে পারমাণবিক শক্তিরও প্রয়োজন আছে। কিন্তু সাধারণ মানুষের মনের ভেতর থেকে ভয় আর অবিশ্বাসটা এখনও যায়নি। এই কথাগুলো শুনুন, এটা ওই এলাকারই একজন বাসিন্দার কথা। তাদের মনে হচ্ছে যে সরকার তাদের জীবনের সুরক্ষার থেকে জ্বালানি নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের এই গভীর উদ্বেগটা কিন্তু খুবই স্বাভাবিক। শেষমেশ প্রশ্নটা কিন্তু বেশ জটিল। একটা দেশ তার অতীতের এত বড় একটা বিপর্যয়ের স্মৃতি আর ভবিষ্যতের জ্বালানির চাহিদার মধ্যে ব্যালেন্সটা করবে কিভাবে? ফুকুশিমার ঘটনাটা কিন্তু শুধু জাপানকে নয়, বরং পুরো বিশ্বকেই এই কঠিন প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়েছে।